সবাইকে আসসালামু আলাইকুম। প্রাসঙ্গিক সংলাপে প্রতি শনিবার আপনাদেরকে আমরা সংযুক্ত করতে পেরে গর্বিত এবং আমাদের এই কর্মকাণ্ড অনেক বেশি উৎসাহিত। ইতিমধ্যেই আমাদের নিয়মিত দর্শক শ্রোতার সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। আপনাদের এই অংশগ্রহণকে আমরা প্রাসঙ্গিক সংলাপ এবং বিএনআরসি বাংলাদেশ ন্যাশনাল রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের প্রতি এক ধরনের সংহতি হিসাবে গ্রহণ করছি। আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহেই এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ফোকাস করে আলোচনা করার চেষ্টা করি এবং ওই বিষয়ের উপরে ধারণা রাখেন, জ্ঞান রাখেন, সমসাময়িক তথ্য রাখেন এমন আলোচকদেরকেই আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমরা বিষয় হিসাবে বেছে নিয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বনাম বাক, বিবেক ও চিন্তার স্বাধীনতা। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সংবিধান মহান স্বাধীনতা যুদ্ধের লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের একটি দলিল এবং এই দলিলেই স্বীকৃত যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যেই রয়েছে আমাদের এই বাক, বিবেক এবং চিন্তার স্বাধীনতার অধিকার। অন্যান্য সকল অধিকার চর্চার ক্ষেত্রে যে বাধাগুলি রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন সময় প্রতিভাত হয়েছে তার প্রমাণ আমরা সকলেই জানি। সম্প্রতি তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে এবং নাগরিকরা তাদের নিজস্ব মতামত, নিজস্ব বক্তব্য, নিজস্ব চিন্তা এবং বিবেককে চর্চা করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করছে সারা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই ফেসবুকের মতো একটা বিরাট প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন এবং এর সাবস্ক্রাইবার রয়েছেন। বাংলাদেশে ইতিমধ্যে এর সংখ্যা প্রায় 3.5 কোটি ছাড়িয়ে গিয়েছে বিটিআরসির হিসাব অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী। সঙ্গত কারণে আমরা খেয়াল করছি যে চলমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থাও ঠিক মানুষের যেমন অংশগ্রহণ বাড়ছে তার সঙ্গে তাল মিলিয়ে ঠিক তেমনি ভাবেই এই প্ল্যাটফর্মে বাক, বিবেক এবং চিন্তার স্বাধীনতা যাতে মানুষ চর্চা করতে না পারে সেখানেও নানান রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং সেই অপলক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ইতিমধ্যেই দেশের সমস্ত বিবেকবান মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে সরকারের একটি হাতিয়ার হিসাবে চিহ্নিত করেছে, যা সে ব্যবহার করে জনগণের বাক, বিবেক এবং চিন্তার স্বাধীনতাকে হরণ করার জন্য। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার বিষয়ক সম্পাদক, বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী, বিশেষ করে বাংলাদেশের সাইবার ল এর উপরে উনি বিশেষজ্ঞ হিসাবেই আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। আজকে আমরা তাকে ডেকেছি, জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান। আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সবার সামনে। আমি প্রথমেই সম্মানিত দর্শক শ্রোতার পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান আপনাকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের যে চলমান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সরকার বলছে রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার জন্য তারা এই অ্যাক্ট তৈরি করেছে। অপরদিকে নাগরিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন সমূহ সকলেই বলছে যে মানুষের, জনগণের, নাগরিকের, বাংলাদেশের মানুষের সকলের বাক, বিবেক এবং চিন্তার স্বাধীনতাকে হরণ করার জন্য এই আইন তৈরি করা হয়েছে। মুখোমুখি এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার প্রাথমিক এবং প্রারম্ভিক বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন, আপনাকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। প্রথমে যে কথাটা বলেছেন যে সরকার বলছেন এটা নিরাপত্তার স্বার্থে, জনগণের স্বার্থে করা হয়েছে, আর এগেইনস্ট দ্যাট বিভিন্ন সেক্টর থেকে বলা হচ্ছে এই আইনটা কালো আইন। কালো আইন বলে যে কথাটা আমাদের বহুল প্রচলিত একটি শব্দ। একটা আইন কখন কালো হয়, কালো বলা হয়, কারণ সব আইনে সাদা কাগজের উপরে কালো অক্ষরে লেখা থাকে, কিন্তু কোনো আইন কালো হিসাবে চিহ্নিত হয়ে যায়। ঠিক সেরকমই একটি অধ্যায় হিসাবে আমরা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনকে একসময় কালো আইন বলেছি। আমরা একসময় সন্ত্রাস বিরোধী আইনকে কালো আইন বলেছি। আমরা আইসিটি অ্যাক্ট বলে একটা আইন ছিল, সেটাকে কালো আইন বলেছি। কিন্তু সমস্ত কালো আইনকে ছাপিয়ে 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা শিরোমণি হয়ে দাঁড়িয়েছে। কেন কালো আইন হিসেবে শিরোমণি হয়ে দাঁড়িয়েছে? তার মূল প্রতিপাদ্য বিষয়টা হলো আমাদের সংবিধান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত
লাখো শহীদের রক্তে অর্জিত এই সংবিধান মৌলিক অধিকার আর্টিকেল 39 বা 39 অনুচ্ছেদ, এখানে বলা হচ্ছে রাষ্ট্র তার নাগরিকদের চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা নিশ্চিত করবেন রিজনেবল রেস্ট্রিকশন দিয়ে। রিজনেবল রেস্ট্রিকশনটা কতটুকু ইম্পোজ করতে পারবেন, যেটা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এরকম ক্ষেত্রে শুধুমাত্র রিজনেবল রেস্ট্রিকশন দিতে পারবেন, আদারওয়াইজ না। তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে যদি পর্যালোচনা করা হয় তাহলে বলা যাবে যে আর্টিকেল 39-এ যে রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে যে বিধানগুলো রাখা হয়েছে তা কখনোই কোনো ক্রমে কখনোই কোনোভাবেই এইটা রিজনেবল রেস্ট্রিকশন বা যৌক্তিক একটি শর্ত আরোপ করা হতে পারে না। কেন পারে না? ইতিমধ্যেই পত্রিকা সম্পাদক পরিষদ তারা বলেছেন এই আইনের কারণে তারা স্বাধীনভাবে লিখতে পারছেন না। বিএনপি শুরু থেকে বলেছেন যে এই আইন কালো আইন, বিরোধী দল মতকে দমন করার জন্য এই আইন করা হয়েছে, এটা দাবি ছিল। পত্রিকা সংবাদপত্র পরিষদ সাংবাদিকরা ওনারা বলেছিলেন ওনাদের হাত পা বাঁধা, লিখতে পারছেন না, কণ্ঠ রুদ্ধ। তখন পর্যন্ত কিন্তু এই আইনের নগ্ন রূপ ওইভাবে সামনে আসেনি, শুধুমাত্র অ্যাপ্রিহেন্ড করেছিলেন। সেই অ্যাপ্রিহেনশনের জায়গা থেকেই পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের অ্যাপ্রিহেনশনটা সঠিক এবং যৌক্তিক হিসাবে প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। কারণ আপনারা দেখেছেন 15 বছরের শিশুকেও এই আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় কিছু লেখার জন্য। আপনারা দেখেছেন একজন সম্ভবত লিখেছিলেন, আজকে আমার এক বন্ধু বললেন কোন এক মিনিস্টারের করোনা হয়েছে বলে সে একটা সোর্স লিংক শেয়ার করেছিলেন, সে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়ে আসা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 1972-74 সালের দুঃশাসনের ব্যাপারে যখন ফেসবুকে লেখা হয়েছে মামলা করা হয়েছে। এই যে কাজগুলো করা হচ্ছে, পত্রিকার সম্পাদক দেখেন 80 বছরের বেশি বয়সের পত্রিকার সম্পাদকরা গ্রেপ্তার হয়ে এখনো সংগ্রামের সম্পাদক জেলখানায় আছেন। এই সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন কালো আইন হিসেবে যে অ্যাপ্রিহেনশনটা গোটা দেশবাসী করেছিলেন, বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল, সংবাদপত্র পরিষদের পক্ষ থেকে করা হয়েছিল, সম্পাদকদের পক্ষ থেকে করা হয়েছিল, সেটা ক্রমান্বয়ে ভোরের আলোর থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সরকার যেটা বলছেন এই আইন জননিরাপত্তার স্বার্থে করা হয়েছে বা আর্টিকেল 39-এর ওই রিজনেবল রেস্ট্রিকশনের এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছে, আসলে সেইটা করা হয়নি। আসলে করা হয়েছে সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করণীয় তার সবগুলো পথ সবগুলো মত সেভাবে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটা এক ধরনের নৈরাজ্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ, যেটাকে ফ্যাসিজম আমরা বলি। আপনি একটা জিনিস দেখবেন, রিসেন্টলি ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন জায়গায় এটা লিড নিউজ হয়েছে। সেখানে আমাদের শিক্ষা ভবন থেকে ডিজি শিক্ষা উনি একটা সার্কুলার ইস্যু করলেন যে এই বিষয়ে কোনো ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কোনো কিছু দিতে পারবেন না। খুব ভালো কথা, দিতে পারেন। উনার এই সার্কুলারের লিগ্যাল বেসিসটা কি? আইন যেখানে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেখানে আছে, যদি কারণ মানহানি হয় বা অন্য কিছু হয় আইনি ব্যবস্থা নিতে পারবেন। উনার সার্কুলার যদি কেউ ভায়োলেট করেন, কোন স্টুডেন্ট ভায়োলেট করেন, উনি কি ব্যবস্থা নেবেন? উনি বলবেন আইনের ভায়োলেশন হয়েছে, উনার ওখানে তো পিউনিটিভ কোনো অ্যাকশন নাই। ফলে যে বা যারা এই ধরনের সার্কুলার ইস্যু করছেন, আমি মনে করি তারা অতি উৎসাহী হয়ে এই ধরনের সার্কুলার ইস্যু করছেন, যেটা আইনের দ্বারা কাভার্ড আছে, সেটা আইনকে বাইপাস করে নতুন করে এইভাবে সার্কুলার ইস্যু করে চমক সৃষ্টি করার কোনো জায়গা নাই। এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে বলা যায় এক কথায় যেটা একটি কালো আইন। যে কালো আইন যুগে যুগে আমরা বলেছি এরশাদের সময় কালো আইন হয়েছিল, আন্দোলন হয়েছে দেশে। এখানে পত্রিকার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করার এক সময় একটা ছিল, প্রক্রিয়া ছিল।
আপনার এখানে পত্রিকার উপরে সেন্সরশিপের একটা বিধান ছিল, সবকে ছাপিয়ে এই আইন এমন ভাবে করা হয়েছে যদি কেউ যায় তাহলে সেখানে সেই আইনটার বেল একদিকে খুব কম পাচ্ছেন, খুব টেকনিক্যাল জায়গা থেকে জুডিশিয়াল ব্যুরোক্রেসির মধ্যে পড়ে যাচ্ছে, যে এই কোর্টে জামিন রিজেক্ট হলো, উপর কোর্টে যাইতে হলে একটা সময় লাগবে, সার্টিফাইড কপি পাইতে একটা সময় লাগবে, ততদিনে কিন্তু সে জেলখানায় থেকে যাচ্ছে। ফলে মানুষের কণ্ঠ রুদ্ধ হচ্ছে, বাক স্বাধীনতা হরণ হচ্ছে, মানুষের চিন্তা এবং বিবেকের স্বাধীনতা হরণ হচ্ছে, যেগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত। আমার সংবিধান, বাংলাদেশের সংবিধান, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধান কিন্তু বিশ্বের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশন। কিন্তু সেই সংবিধানকে বাইপাস করে সাইড লাইনে রেখে এই যে এই ধরনের আইন পাশ করে বা প্রয়োগ করে ওনারা যেভাবে প্রয়োগ করছেন, এই প্রয়োগটাই কিন্তু আরবিটারি, এই প্রয়োগটা অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন থাকছে না অথরিটির, ফলে মানুষের নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই কারণে আমরা মনে করি ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করা উচিত। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে যদি কোনো আইন করতে হয় তাহলে বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানের আলোকে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেইগুলোকে মাথায় রেখে নতুন কোনো আইন পাশ করা উচিত। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান। আপনি আপনার আলোচনাতে উল্লেখ করেছেন যে ইতিমধ্যেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্তৃপক্ষ, বিভিন্ন সংস্থা সামাজিক যোগাযোগ গণমাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করার জন্য বেশ কয়েকটি সার্কুলার জারি করেছে। আমি এই আলোচনাটাতে আবার আসবো। প্রসঙ্গক্রমে যেহেতু কালো আইন শব্দটা আসলো, আমি জাস্ট আপনার মন্তব্যটা একটু নিয়ে নিব, পরে অন্য কোনো সময় অন্য আলোচনাতে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। সেটি হচ্ছে সাদা এবং কালো এই ধরনের একটি বর্ণবাদী শব্দ ব্যবহার করার মাধ্যমে যখন এরকম মনোভাব ব্যক্ত করা হয় যে কালো মানেই হচ্ছে খারাপ আর সাদা বা অন্য কোনো রং মানেই হচ্ছে ভালো, যেমন এই মুহূর্তে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে বলছে ব্ল্যাক লাইভস ম্যাটার, তার মানে কালো মানেই কিন্তু খারাপ না, কালো মানুষ মানেই খারাপ না। এখানে কালো আইন, কালো এবং সাদা কিন্তু ওই সেন্সে কালো এবং সাদা এই সেন্সে ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন ধরে। আমরা ব্ল্যাক ল কেন বলি? ব্ল্যাক ল এই কারণে বলি যে মানুষের চোখ বেঁধে রাখা হয়, তার চারিদিকে শুধু অন্ধকার, কোথাও কোনো আশার আলো নাই, বুঝতে পারছেন? তাহলে চারিদিকে আপনি যখন একজন মানুষের চারিদিকে অন্ধকার করে দেন আইন পাশ করে, সেটা কিন্তু বর্ণবাদীর জায়গা থেকে বলা হয় না। এই গণতন্ত্রের ভবিষ্যৎ চারিদিকে আধার সম, আমার দেশের নির্বাচন পদ্ধতি চারিদিকে আধার সম, কেউ হাতড়িয়ে পাচ্ছে না কোথায় এর আলোর নিশানা। সম্মানিত দর্শক শ্রোতা, ওই সেন্সে বলা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আমাদের মূল আলোচনায় আবার ফিরে যাব। আমি জাস্ট এটা একটু পরিষ্কার করে নিলাম যে এখানে কালো বলতে আধারের যে কালো সেই কালোকে বোঝানো হচ্ছে, বর্ণবাদকে বোঝানো হচ্ছে না, সেই অর্থেই কালো আইন বলা হচ্ছে এটাকে। আমি আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনাতে। সরকার যে বিভিন্ন সার্কুলার জারি করেছে, বিশেষ করে দুটো সার্কুলার ইতিমধ্যেই পত্রপত্রিকা এসেছে। একটি হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে, আরেকটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং দেখা যাচ্ছে যে মানুষের চিন্তা, বিবেক এবং তার যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতার চর্চার ক্ষেত্রে যেটা বিভিন্ন সময় অধিকারকে নাকচ করার চেষ্টা করা হতো, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যেহেতু সবসময় কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে এবং যে কোনো নাগরিকই এক ধরনের কথা বলতে পারছেন, এক ধরনের নাগরিক সাংবাদিকতাও তৈরি হয়ে গিয়েছে। এখন আর সংবাদ পাওয়ার জন্য কেবলমাত্র এই সংবাদপত্রের উপরেই যে নির্ভর করতে হবে তাও নয়, অথবা অনলাইন মিডিয়ার উপরে নির্ভর করতে হবে তাও নয়। সাধারণ মানুষের যে অংশগ্রহণ, তার যে মতামত, তার যে দেয়া তথ্য, তার যে দেয়া চিত্র, তার যে দেয়া ভিডিও, তাও কিন্তু এক ধরনের নাগরিক সাংবাদিকতা রূপান্তরিত হয়েছে। ফলে রাষ্ট্রকে এবং সরকারকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে কিন্তু এই ধরনের নাগরিক অধিকার, এই ধরনের প্ল্যাটফর্মে কথা বলা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে একদিকে যখন এই ধরনের সার্কুলার জারি করা হচ্ছে, আবার অপরদিকে এই প্ল্যাটফর্মেই কিন্তু
সরকারের পক্ষের ব্যক্তি অথবা বিশেষ প্রতিষ্ঠান তারাও কিন্তু আবার এই প্ল্যাটফর্মকেই ব্যবহার করছে, কখনো কখনো সরকারের আইনকেও লঙ্ঘন করে, এই আইনকেই লঙ্ঘন করে করছে। সেক্ষেত্রে কিন্তু একটা দ্বিচারিতাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন আপনি নিশ্চয়ই জানেন, সম্মানিত দর্শক শ্রোতা আপনারাও নিশ্চয়ই জানেন, যে ফেসবুক কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক আইডিতে ওনার যে একটা পোস্ট, সেটাকে ফেসবুক কর্তৃপক্ষ মিসলিডিং বলে ফ্ল্যাগ করেছে এবং সেটার উপরে ফেসবুক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিয়েছে সমস্ত ফেসবুক ব্যবহারকারীদেরকে যে এই পোস্টটি বিশ্বাসযোগ্য নয় এবং এটা বিভ্রান্তি তৈরি করছে, এটা মিথ্যা বা মিথ্যাচার। ফেসবুকের নীতিমালা অনুযায়ী তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে যখন এরকম করা হয় তখনই তারা তাদের ব্যবহারকারীদেরকে তারা সতর্ক করে দেন। প্রমাণিত হলো যে ফেসবুককে অপব্যবহার হিসাবে ব্যবহার করেছেন আইসিটি উপদেষ্টা এবং যে কারণে ফেসবুক এটা করেছেন। আবার অপরদিকে এই সার্কুলার গুলিও প্রমাণ করে যে মানুষ যাতে ব্যবহার করতে না পারে তার জন্য একটা সরকারের বিভিন্ন ধরনের সংস্থার একটা অতি তৎপরতা খেয়াল করা যাচ্ছে। এই যে স্ববিরোধিতা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কি আপনি মনে করেন রাজপথের মিছিলের চাইতেও বেশি শক্তিশালী মনে করছে সরকার? এখানে আপনার কয়েকটা বিষয় আছে। একটা হলো সরকারি কর্মচারীদের জন্য যদি সরকার কোনো গাইডলাইন বা সার্কুলার ইস্যু করে সেটা করতেই পারেন, সেখানে আমি কোনো আইনত বিরোধ দেখি না। তবে যে কর্তৃপক্ষ করেছেন বলে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এটা ওনারা করতে পারেন না। এটা করবেন ইস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মচারীদের জন্য তাদের চাকুরি বিধিমালার শর্তের অংশ হিসাবে তাদের কোড অফ কন্ডাক্ট নির্ধারণ করতে পারেন, কারণ তারা কিন্তু সাধারণ মানুষের মতো ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে পারেন না। এটা একটা বিষয় আছে। সেনাবাহিনীতে যারা চাকরি করেন তাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনালি বার করা আছে, কারণ তাদের ওই পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হয়, সুতরাং তারা ওখানে করতে পারেন। এটা লিগ্যাল ইন্টারপ্রিটেশনের দিকে আমি বলছি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক আইসিটি উপদেষ্টা যেটা বলেছেন, সেই আইসিটি উপদেষ্টার এটাকে মিসলিডিং হিসেবে ওনারা বলছেন। উনি যদি এই মিসলিডিং নাও হতো, তার এই ইসের কারণে যদি কেউ আপনার অফেন্ডেড হয়ে থাকেন, তাহলে হি অর শি ক্যান টেক লিগ্যাল অ্যাকশন, যেটা আইসিটি অ্যাক্ট 2018 এর আন্ডারেই আছে। কিন্তু বাস্তবতা হলো এই সাহস, এই বাস্তবতা, এই পরিস্থিতি কারণ নাই। সুতরাং সেটা আরেকটা জিনিস ইস্টাবলিশড হয়ে গেছে, ক্রিমিনাল লতে দেয়ার ইজ নো লিমিটেশন। তো এটা হয়তো ইতিহাস এক সময় ঘুরে দাঁড়িয়ে এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবেন। প্রশ্নটা হলো আপনি যেটা করেছেন, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ছাত্রছাত্রীদেরকে কন্ট্রোল করার যে প্রক্রিয়া শিক্ষা ভবন থেকে নেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা তাদের ফেসবুকে লিখতে পারবেন না, এইটা কিন্তু একদিকে ছাত্রছাত্রীরা যেমন মানতে বাধ্য না, অন্যদিকে এই ধরনের কোনো ডাইরেকশন শিক্ষা ভবন দিতে পারেন না। ছাত্রছাত্রীরা মানতে কোনটা বাধ্য? আইসিটি অ্যাক্টের মধ্যে যে বিধানগুলো দেওয়া আছে সেটা তারা মানতে বাধ্য আছে। সুতরাং এই ধরনের সার্কুলার যারা সরকার যেভাবে দিচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, শিক্ষা ভবন বলেন, তারা সরকারি যে ডেকোরাম আছে, যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে থেকে এটা দিচ্ছেন বলে আমার কাছে মনে হয়নি। সুতরাং এইগুলোকে আমি মনে করি পার ইনকিউরিয়াম ভিউ দেয়ার, কারণ তারা নিজেরাই নিজেদের মিসকনসেপশন থেকেই তারা আইনকে প্রয়োগ করার চেষ্টা করছেন। তারা আইন প্রয়োগকারী সংস্থা নন। এবার আসেন, ফেসবুক কি রাজপথের আন্দোলন থেকেও শক্তিশালী কিনা? কোনো ক্ষেত্রে শক্তিশালী। যুগ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল সিস্টেম ব্যবহার করে মানুষের মৌলিক মতামতগুলো প্রকাশ করার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে। যার কয়েকটি উদাহরণ বাংলাদেশে রিসেন্টলি দেখেছেন আপনারা। নারায়ণগঞ্জের 7 খুনের মামলার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। ক্রসফায়ার করেছিলেন, সে 7 খুনের মামলায় পাবলিক ওপিনিয়ন মোল্ড হওয়ার কারণে 7 খুনের মামলায় কিন্তু র্যাবের অফিসারদেরকে গ্রেপ্তার করে 164 করে তাদের কনভিকশনও দেওয়া হয়েছে, সম্ভব হয়েছে। আপনারা দেখেছেন এখানে মেজর সিনহা হত্যাকাণ্ড কক্সবাজারে, যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষের ওপিনিয়ন কিভাবে মোল্ডেড হয়েছে এবং এটা হয়েছে। আপনারা দেখেছেন
রিসেন্টলি গণধর্ষণ এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মতামতকে প্রতিফলিত হয়েছে, যেটা সীমানা ছাড়িয়ে জজ সাহেবদের পর্যন্ত পৌঁছে গেছে। এবং সরকার, যদিও আমরা মনে করি যে এই সরকারের কোনো আইন পাশ করার নৈতিক অধিকার থাকা উচিত না, কারণ রাতের ভোটের সরকার, সেই সরকারও কিন্তু এইটাকে কগনাইজেন্সে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আন্দোলনকে। ফলে রাজপথের আন্দোলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আন্দোলন দুইটা ভিন্নমুখী পথ না, একটা অন্যটার পরিপূরক। রাজপথের আন্দোলনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এসে এটাকে আরো বেশি এক্সপ্লোর করা হয়েছে এবং এ কারণেই সংশ্লিষ্ট মহল বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছেন। সরকারের টনক নড়ে গেছে। এই সরকার তার নেতাকর্মীদের কন্ট্রোল করতে যে ব্যর্থ হচ্ছে, এই সরকারের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন বলি, যেটাই বলি, বা বন্ধু সংগঠন বলি, বাংলাদেশ ছাত্রলীগ এবং যুবলীগ যে বেপরোয়া হয়ে গেছে, যার প্রেক্ষিতেই সারা দেশে ধর্ষণের অভিযোগগুলো যেগুলো আসছে, আপনারা দেখেন সিলেটে এসছে ছাত্রলীগের বিরুদ্ধে, আপনারা দেখেন রংপুরে ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে, আপনারা দেখেন বেগমগঞ্জে যারা ইনভলভ আছে তারাও সরকারি সংগঠনের প্রশ্রয় থাকে বলে পত্রপত্রিকায় এসেছে। এই যে কথাগুলো আসছে পাবলিকলি, এটা কিন্তু আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যেটা আওয়ামী লীগের নেতারাও অনেকেই বলছেন এটা আওয়ামী লীগের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যায় না। যায় কি যায় না সেটা বিকল্প প্রশ্ন, কিন্তু তারাও এটা কনসিড করতে বাধ্য হচ্ছেন যে তাদের অঙ্গ সংগঠন, তাদের সহযোগী সংগঠন, তাদের ক্ষমতার উষ্ণতায়, তাদের ক্ষমতার দম্ভেই সমাজে এই ধরনের অনৈতিক, বেপরোয়া, বেআইনি কাজগুলো হয়ে যাচ্ছে। এবং এইটাকে যদি ঠেকানোর জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে ব্যবহার করা হয় এবং অতি উৎসাহী সরকারি সংস্থাগুলো যদি মনে করেন সার্কুলার দিয়ে এগুলো বন্ধ করবেন, জনরোষ ঠেকাবেন, গণকণ্ঠ, মানুষের কণ্ঠ, মানুষের বিবেক, মানুষের চিন্তার স্বাধীনতা, মানুষের বিবেকের স্বাধীনতাকে হরণ করবেন, হত্যা করবেন, তাহলে ওনারা বুকার স্বর্গে বাস করছেন। কারণ বিশ্বের ইতিহাস বলে না যে এ ধরনের আইন করে, এই ধরনের কণ্ঠরোধ করে কোন গণ আন্দোলনকে ঠেকানো যায়। তাহলে তো সামরিক শাসন করে ৮২ থেকে ৮৬ পর্যন্ত ৪ বছর রাখছিলেন, গণরোষ ঠেকানো যায়নি, এখানেও যাবে না। সুতরাং আমাদের দাবি হবে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন, আমাদের সংবিধানের সাংবিধানিক অধিকারকে সমুন্নত রাখার স্বার্থেই যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেওয়া হচ্ছে। এই সরকার দেখেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, কিন্তু কণ্ঠরোধ করতে চাচ্ছেন, মানুষের নির্যাতন করতে চাচ্ছেন। আপনি নিশ্চয় পড়েছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের বইটি, সেখানে যে কথাগুলো বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ওই বইয়েরটা ভালো করে পড়লে দেখবেন তাদের কার্যক্রম এবং ওই বইয়ে তাদের যে মূল নেতা, তার যে আদর্শ এবং উদ্দেশ্যের কথা বলা হচ্ছে সেটাকেও লঙ্ঘন করে যাচ্ছেন। অর্থাৎ সীমা লঙ্ঘন, একদিকে মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন, তাদের মূল নেতার লিখিত বইয়ের আদর্শ উদ্দেশ্য লঙ্ঘন, এবং আমাদের সংবিধান প্রতিনিয়ত পদদলিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। গণতন্ত্রের আমাদের সংবিধানের মূল ভিত্তি হলো আর্টিকেল 7, যেখানে বলা হচ্ছে গণতন্ত্র এখানে মূল ভিত্তি, আর গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনরায় বা জনগণের মতামত। আপনারা জানেন কিভাবে 2018 সালে নির্বাচন হয়েছে। 2018 সালে 30শে ডিসেম্বর রাতের ভোট 29শে ডিসেম্বর হয়েছে। এখন এই আইন প্রয়োগ করে যদি বলা হয় ওইটা নিয়ে কথা বলা যাবে না, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এখন যদি বলা হয় যে ধর্ষণের বিরুদ্ধে কথা বলা যাবে না, বা আওয়ামী লীগ যে নেতা কর্মীরা জড়িত আছে এটা বলা যাবে না, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এখন যদি বলা হয় যে লুটেরাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বললে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এত ক্ষুণ্ণতা দেখে যদি জনগণকে নিয়ন্ত্রণ করতে যাওয়া হয়, তাহলে এই সমস্ত নিয়ন্ত্রণই হবে সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তাহলে কি এটা বলা যাবে সবার শেষে যে আজকের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে যাচ্ছে বা করেছে? আওয়ামী লীগ কি এই দায় ঘাড়ে নেবেন? আওয়ামী লীগ কি এই দায় ঘাড়ে নিয়ে জাতির কাছে ক্ষমা চাবেন?
আমরা 1971 সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তাদের বিচার দেখেছি, আমরা কিন্তু বলেছি ন্যায় বিচার হওয়া দরকার। আমরা বলেছি সংবিধানের আলোকে মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়া আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা বলেছি ন্যায় বিচার নিশ্চিত করা হোক। ন্যায় বিচার আমাদের সংবিধানের অন্যতম মৌল উপাদান, বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের সংবিধানের মূল কনস্টিটিউশনের মূল ভিত্তি চার পাঁচটা মূল ভিত্তির মধ্যে একটা হলো গণতন্ত্র, সেটাই সরকার খেয়ে ফেলেছেন। আমাদের মূল ভিত্তির অন্যতম হলো বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের মূল ভিত্তি হলো এখানে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। আমাদের মূল ভিত্তি হলো নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ এবং পরিপূর্ণভাবে রাখা, গণতন্ত্রকে সংহত করার জন্য। আজকে জাতি বিচার করবেন সংবিধানের মূল ভিত্তির কোনটাকে, এই সরকার চর্চা করছেন। সুতরাং ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রয়োগের হুমকি দিয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের বা শিক্ষা ভবন যে সার্কুলার ইস্যু করছেন, সেটা আমি মনে করি এটা অসাংবিধানিক ভাবে করছেন। এটা ওনারা করতে পারেন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের জন্য, সেটা তারা যেহেতু চাকরি করেন তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু ওনারা যখন তখন জাস্ট অতি উৎসাহে করবেন, আইনের তোয়াক্কা না করে। ওনারা যা লিখছেন সেগুলো তো আইনে আছেই, নতুন করে লেখার কি হলো? কেউ যদি লঙ্ঘন করেন আইন ফেস করবে। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমি আপনাকে অনুরোধ করব, সম্মানিত দর্শক শ্রোতারা আরো একটু পরিষ্কার ধারণা পাবেন যে আমাদের লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সংবিধানের মতো দলিলে মৌলিক অধিকার প্রসঙ্গে 39 ধারাতে যা বলা আছে, আপনি যদি সেটা আবার একটু পুনরায় সংবিধানের যদি আপনার কাছে কপি থেকে থাকে অথবা আপনি তো নিজেই জানেন, ওটাকে একটু যদি ব্যাখ্যা করতেন যে অধিকারটা কিভাবে ব্যাখ্যা করা আছে। আর্টিকেল 39 অফ আওয়ার কনস্টিটিউশন বলছে, প্রথমেই বলছে ফ্রিডম অফ থট এন্ড কনসায়েন্স এন্ড অফ স্পিচ, অর্থাৎ চিন্তার স্বাধীনতা, কনসায়েন্স বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। সংবিধানে এই তিনটা স্বাধীনতা আর্টিকেল 39 বলছে ফ্রিডম অফ থট এন্ড কনসায়েন্স ইজ গ্যারান্টেড। চিন্তা এবং বিবেকের স্বাধীনতা গ্যারান্টি দেওয়া হলো। তাহলে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা কি? আমার ভোট কারচুপি হচ্ছে, এটা আমার চিন্তার মধ্যে মনে হচ্ছে যে এটা অন্যায় করছে, এটা আমার চিন্তার স্বাধীনতা। আমার বিবেক বলছে যে এইটা সরকার অন্যায় করছে, এর প্রতিবাদ করা উচিত, এটা আমার বিবেক বলছে। এইটাকে বলা হচ্ছে আনকন্ডিশনালি। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39(1) গ্যারান্টি বলছে। দুইতে বলছে সাবজেক্ট টু দি রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল ইন দি ইন্টারেস্ট অফ দি সিকিউরিটি অফ দ্য স্টেট, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস, public order, decency or morality, in relation to contempt of court, defamation or incitement to an offense, the right to every citizen to freedom of speech and expression and freedom of the press are guaranteed. Article 39 এর দুইটা পার্ট আছে। 39(1) এ বলছে মানুষের ফ্রিডম অফ থট, চিন্তার এবং বিবেকের স্বাধীনতা গ্যারান্টেড, এখানে কোনো রেস্ট্রিকশনের বালাই নাই, এখানে কোনোভাবে রেস্ট্রিকশন, এই দুইটা চিন্তা এবং বিবেকের স্বাধীনতা থাকবেই। 39(2) বলছে যে রিজনেবল রেস্ট্রিকশন দিতে পারবে বাক স্বাধীনতার ক্ষেত্রে, যদি সেটা কি কি ক্ষেত্রে হয়? রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, বৈদেশিক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার্থে, পাবলিক অর্ডার জনস্বার্থে, ডিসেন্সি অর মরালিটি যেটাকে বলা হচ্ছে যে আমরা আরেকজনকে যাতে ক্ষুণ্ণ না করি, অথবা আদালত অবমাননার ক্ষেত্রে, অথবা ডিফেমেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এইটাকে একটা রিজনেবল রেস্ট্রিকশন দিতে পারেন। কিন্তু এখানে যে আইনটা যেভাবে করা হয়েছে সেই আইনটাতে এই টেস্টকে, রিজনেবল রেস্ট্রিকশনের টেস্টকে এখানে ফুলফিল করেনি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে যেভাবে প্রয়োগ করা হচ্ছে সেই
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা ভবন যখন ইস্যু করেন তখন এটা আউটরাইট বলা যায় এটা আরবিট্রারি কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার অ্যান্ড উইদাউট জুরিসডিকশন। ফলে এটাকে আইনের দৃষ্টিতে বলা যায় নন এস্ট। আর এটাকে প্রকাশ যখন করলেন, এটা আমার রাষ্ট্রের নিরাপত্তাও নিশ্চিত করে না, ক্ষুণ্ণ করে না, এটা আপনার পাবলিক অর্ডারকেও লঙ্ঘন করে না, এটা আপনার কারো ডিফেমেশনের বিষয় নাই, এটা কোনোভাবেই আপনি ব্যবহার করতে পারবেন না আপনার নিজের স্বার্থে। যে কারণে আমি মনে করি যে আর্টিকেল 39 ভায়োলেট করে এই যা কিছুই হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এটা ভায়োলেট করেছে এবং এইটা বন্ধ হওয়া উচিত, অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান। আপনার কাছ থেকে আমরা আরো একটা পরিষ্কার ধারণা পেলাম। ইতিমধ্যেই মানুষের মধ্যে এই বিষয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই এর ক্রিয়া প্রতিক্রিয়াগুলি আমরা টের পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবং সরকারের মনোযোগ, বিশেষ করে বিটিআরসির তরফ থেকে যে নিয়ন্ত্রণ এবং সেই নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে ধরনের তৎপরতা, এই সবকিছুর মধ্যে দিয়ে একটা বিষয় নতুন করে সামনে আসছে, সেটি হচ্ছে যে পারসেপশন বাতিল করার জন্য, এই ধরনের আইনকে বাতিল করার জন্য বা এ ধরনের আইনের যে সংবিধানের সঙ্গে লঙ্ঘন, এ বিষয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে কখনো সোমোটো কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ বা কোনো ধরনের কোনো ইঙ্গিত এরকম কি কোনো আছে? কারণ আমরা দেখেছি যে নাগরিকদের পক্ষে কখনো কখনো বিচার ব্যবস্থা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ায়, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে এরকম ভূমিকা নিতে দেখেছি। এরকম একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নাকচ করার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা হলো, এবং আপনি যেভাবে ব্যাখ্যা করলেন যে সেই অ্যাক্টের মাধ্যমে সংবিধানে বর্ণিত, সংবিধানে স্বীকৃত যে মৌলিক অধিকারটা নাকচ হয়ে যাচ্ছে, এ বিষয়ে নাগরিকদের পাশে স্বতঃস্ফূর্তভাবে বিচার ব্যবস্থা দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হলো, অ্যাজ অফ টুডে আমার জানা মতে বাংলাদেশের জুডিশিয়ারি থেকে কোনো আইনকে সোমোটো বাতিল করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজকে পর্যন্ত বিগত প্রায় 50 বছর সময় যাচ্ছে, আমাদের সুপ্রিম কোর্ট কোনো কালো আইন বা যে আইনই বলেন না কেন আইন বাতিলের জন্য সোমোটো কোনো পদক্ষেপ নেননি। তবে আমাদের সুপ্রিম কোর্ট অনেক আইন বাতিল করেছেন, ইভেন সংবিধানের সংশোধনেও বাতিল করেছেন। এই ক্ষমতা আমাদের সুপ্রিম কোর্টের আছে। সেকেন্ড হলো, এই বিষয়ে যদি কেউ নিয়ে যান, ইতিমধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 2টা সেকশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন কিছু সংক্ষুব্ধ ব্যক্তি, এবং সেখানে মহামান্য হাইকোর্ট কিন্তু রুল ইস্যু করেছেন এটা কেন সংবিধানের 39 অনুচ্ছেদের পরিপন্থী হবে না। বিশেষ করে আপনার যেটা মানহানিকর যে বিধানটা আছে, যে কারণ মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এই জায়গাগুলো, সেই জায়গাটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অলরেডি ইন্টারভেন করেছেন, ফাইনাল হিয়ারিং হয়নি। আমরা বিশ্বাস রাখতে চাই এই সুপ্রিম কোর্ট এইটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করবেন, যথেষ্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করার সুযোগ আছে। ফলে পিটিশনারের যারা লয়ার আছে তারা উদ্যোগ যদি নেন, উদ্যোগ নিয়ে এটা হিয়ারিং করে এটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করতে পারবেন। থার্ড হলো, সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় এটা, প্রত্যেক যাদের নিজস্ব একটা ভিউ থাকে আইন সম্পর্কে, ইন্টারপ্রিটেশন দেওয়ার সম্পর্কে, আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিচারকদের, মান্য বিচারকদের,
ফলে ওনারা এক একজন এক এক সময় এক এক ভাবে যদি মনে করেন যে আগে যেটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে সেই ইন্টারপ্রিটেশন আমার কাছে গ্রহণযোগ্য না, আমি নতুন করে ইন্টারপ্রিটেশন দিতে চাই, এটা কিন্তু অহরহ হয়, এটা নর্মাল কোর্স। আমাদের অনেক জাজমেন্ট রিভিউ হয়, অনেক জাজমেন্ট অ্যাপেলেট ডিভিশন যে রিভার্স হয়ে যায়। ফলে আমরা দেখতে চাই যে হাইকোর্ট কি রায় দেন এবং সেটা আমাদের অ্যাপেলেট ডিভিশন এটাকে কিভাবে ডেল্ট উইথ করেন। আমি অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল স্টুডেন্ট, আমার কাছে যেটা মনে হলো এটা আর্টিকেলের 29-এর অবশ্যই লঙ্ঘন, অনেকগুলো ধারা, যে ধারাগুলোর কারণে আপনার মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে। মানুষের বাক এবং চিন্তার স্বাধীনতা, মানুষের আন্দোলনের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা পর্যন্ত এখানে লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গাটার থেকে আমি মনে করি সুপ্রিম কোর্ট যথোপযুক্ত আইনে একটি ব্যাখ্যা প্রদান করবেন এবং এই অংশটুকুকে অসাংবিধানিক ডিক্লেয়ার করবেন, এটা আমার প্রত্যাশা এবং আশা। আপনাকে ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান। আপনি বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের একজন প্রথম সারির নেতা, আপনি বিএনপিরও মানবাধিকার বিষয়ক সম্পাদক, আপনি বাংলাদেশের সংবিধান নিয়ে অনেক গবেষণা করেন, বাংলাদেশের আইনের বিষয়ে আপনার একটা বিরাট দখলদারি আছে। ভবিষ্যতে আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ আরো অনেক সেবা পাবে এই আশা প্রত্যাশা করে আজকের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেমনটি শুনছিলেন এতক্ষণ একজন আইনজ্ঞের মুখের থেকে, আমি অনুষ্ঠানটা শেষ করার আগে, যদিও আপনারা সবাই জানেন, তবুও আজকের অনুষ্ঠানটা শেষ করার আগে আপনাদেরকে নতুন করে আবার একটু সংবিধানের 39 ধারার বাংলা অংশটুকু পাঠ করিয়ে অনুষ্ঠানটি শেষ করব। আমাদের আপনি শুরু শেষ করার আগে আমি শেষ করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ধন্যবাদ জনাব আসাদুজ্জামান। আমরা এখনই শেষ করে ফেলবো, আমি এটা পাঠ করি। আমাদের মৌলিক অধিকার চ্যাপ্টারের 3য় ভাগে এটা উল্লেখ করা আছে 39 নম্বর ধারাতে। 1, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। 2, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থ কিংবা আদালত অবমাননা, মানহানি এবং অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। ক, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং খ, সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। সম্মানিত দর্শক শ্রোতা, সংবিধান এদেশের নাগরিককে এই কথা জানিয়েছে, তার অধিকারের কথা। আপনাদের সকলে সেটা স্মরণ রাখবেন এবং অ্যাডভোকেট আসাদুজ্জামানের মতো আমরা সকলেই আদালতের যেহেতু এই সংবিধানের রক্ষক, তার কাছেও সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।